বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি। লাভের ঘরটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি, উচ্চ রাশি। তো এতদিন এই উচ্চ রাশিতে অবস্থান করছিল বুধের অবস্থান। এবার বুধ রাশি পরিবর্তন করছে অক্টোবরের 3 তারিখে এবং 23শে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে থাকবে, যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘরে বুধের অবস্থান, আর বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই সময় থেকে আবার মঙ্গলের সাথেও কিন্তু জুতি তৈরি হয়ে যাচ্ছে এই দ্বাদশ ঘরে। মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আবার রাশির অধিপতি। তো এই দুটি গ্রহের জুতি, একে তো রাশির অধিপতির দ্বাদশে অবস্থানটায় ভালো না, এটাকে অবযোগ বলা হয়। এবার অষ্টমপতি বুধের সাথে জুতি তৈরি করেছে দ্বাদশ ঘরে, এবং এই জুতির উপর যেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, সেরকম কিন্তু আবার রাহুরও দৃষ্টি থাকছে। তো কী প্রভাব পড়বে বুধের এই পরিবর্তন, কোন দিক থেকে বৃশ্চিক রাশি এই সময়কালে হবে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে এই সময়কালে, বিশেষ সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। রাশির অধিপতি হচ্ছে এখন দ্বাদশে অবস্থান করছে, তার সাথে অষ্টমপতি যোগ করেছে এই দ্বাদশ ঘরে। তো এই যোগটা অতটা ভালো হবে না, এই যোগ কিন্তু সমস্যা তৈরি করবে বিভিন্ন দিক থেকে। তবে রাহুর যেরকম দৃষ্টি থাকছে এই ঘরটাতে মঙ্গল এবং বুধের উপর, রাহু তো চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে অবস্থান করছে। অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তার দৃষ্টি কিন্তু থাকছে এই মঙ্গল বুধের উপর। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার দরুন কিছু দিক থেকে সমস্যা তৈরি হলেও সমাধান হবে, এবং কিছু দিক থেকে আবার লাভবানও হবে এই বৃশ্চিক রাশি। বুধের পরিবর্তন অক্টোবরের 3 তারিখ হচ্ছে, আবার অক্টোবরের 3 তারিখে শনিদেবও নক্ষত্র পরিবর্তন করে নেবে। শনিদেব তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবস্থান করছে একদম ওই পঞ্চম ঘরে, নিজের নক্ষত্র বক্রী অবস্থায় রয়েছে। তো এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তার সাথে এই মাসে আবার অনেক পরিবর্তন হয়েছে। শুক্রদেবের পরিবর্তন হবে 9 তারিখে, শুক্রদেবের পরিবর্তন হবে। মঙ্গল অবস্থান করছে অক্টোবরের 13 তারিখ পর্যন্ত রাহুর নক্ষত্রে। 13 তারিখ থেকে অবস্থান করবে একদম দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, বিশাখার নক্ষত্রে। এই পরিবর্তনটাও হবে। তার সাথে সূর্যদেবের পরিবর্তন হচ্ছে মাসের মধ্যভাগে। তারপরে হচ্ছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন। দেবগুরু বৃহস্পতি 18 তারিখে চলে আসবে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায়, তখন রাশির উপর দৃষ্টি থাকবে। আর সর্বোপরি 27শে অক্টোবর মঙ্গলেরও রাশি পরিবর্তন হয়ে যাবে, এবং তার মাঝখানে আবার বুধও রাশি পরিবর্তন করবে 23 তারিখে। 23 তারিখ পর্যন্ত কিন্তু দ্বাদশ ঘরে থাকছে, তারপরে রাশির উপরে চলে আসবে বৃশ্চিক রাশির। তো এতগুলো পরিবর্তন হচ্ছে, কিন্তু এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সমস্যা যেরকম তৈরি হবে, সেরকম কিন্তু সমস্যার সমাধানও হবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সে সময় চিত্রা নক্ষত্রে থাকছে। চিত্রা নক্ষত্রটাই হচ্ছে মঙ্গলের নক্ষত্র, এবং এই নক্ষত্রের 2টি চরণ পরে হচ্ছে কন্যা রাশিতে। 2টি চরণ কন্যা রাশিতে পড়ার জন্য এখানটাতে বুধের প্রভাবটা থাকে, বুধের প্রভাব থাকে, মঙ্গলের প্রভাব থাকে, এবং অধিপতি দেবতা বিশ্বকর্মা দেবের নক্ষত্র, পবিত্র নক্ষত্র এই চিত্রা নক্ষত্র। এবার তুলা রাশিতে চলে এসে 2টি চরণ, এবার বুধ এই ঘরে অবস্থান করছে। তো তুলা রাশি থাকার জন্য এখানটাতে শুক্রের প্রতিভা, শুক্রের গুণ, শুক্রের যে আকর্ষণ, এই জিনিসটা বৃদ্ধি হবে এই নক্ষত্রে, চিত্রা নক্ষত্রে। মঙ্গলের ঊর্জা, শুক্রের এই গুণগুলো, তার সাথে বুধের প্রভাব, এবং তার সাথে বিশ্বকর্মা দেবের আশীর্বাদ, এই জিনিসটা কিন্তু লাগছে। অর্থাৎ নির্মাণ কার্যগুলোতে উন্নতির যোগ থাকছে। যে কাজগুলো বিদেশে সংগঠিত হচ্ছে, যে দেশের মাটি ছেড়ে বাইরে কাজ করতে গেছে, কোনো প্রোডাকশন হাউসে কাজ করছেন, বা কোনো প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, কোনো নির্মাণ কার্যের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, সেই কাজগুলোতে উন্নতি এবং বেশি উন্নতির যোগ রয়েছে। সে যেখানটাতে ডেকোরেশনের কাজগুলো হয়, যেখানটাতে ফিনিশিংয়ের কাজগুলো হচ্ছে, সেই কাজগুলোতে উন্নতির যোগ থাকছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই চিত্রা নক্ষত্রে এই রকম একটা প্রভাব পড়বে। যারা বিদেশ জনিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছে, যেখানটাতে প্রোডাক্ট হচ্ছে আর কি, এক কথায় এই সমস্ত কাজের সাথে মানে ভালো উন্নতির যোগ রয়েছে। তবে এই নক্ষত্রের যে চিত্রা নক্ষত্র, এই চিত্রা নক্ষত্রে তো বুধ থাকবে, কিন্তু সেই সময় মঙ্গল তো থাকছে আবার রাহুর নক্ষত্রে।
তো রাহুর নক্ষত্রে থাকছে, আর রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়ার দাওয়ার এদিক থেকে, নিজের মুখের বাণীর দিক থেকে, এবং পিতা মাতার সাথে মতবিরোধ হওয়ার এই সময়কালে একটা সম্ভাবনা থাকছে। এটা কিন্তু এই চিত্রা নক্ষত্রের নেগেটিভ দিকটা তুলে ধরলাম। আর পজিটিভ দিকটা হচ্ছে কি, যে যারা বিদেশজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো বিদেশি প্রজেক্টের আশায় রয়েছেন, তাদের কিন্তু এই সময়কালে প্রজেক্ট লাভ হয়ে যাওয়া বা কোনো একটা বড় টেন্ডার পেয়ে যাওয়া, এগুলোর হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কারণ নিজের গুণের দ্বারা, নিজের প্রতিভার দ্বারা, নিজের আকর্ষণের দ্বারা বিদেশি কাজগুলো হাতে পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা বৃশ্চিক রাশির ক্ষেত্রে থাকছে। তবে এই সময়কালে বিশেষ করে যারা মানে রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত জায়গাতে আবার বিশ্বাসঘাতকতা হওয়ারও সম্ভাবনা থাকছে, এবং তার সাথে বন্ধু বান্ধবদের কাছ থেকেও এই সময়কালে বিশ্বাসঘাতক, মানে বেশি বিশ্বাস করলে সবার লাস্টে এসে হাত তুলে দেওয়ারও সম্ভাবনা এই সময়কালে থাকছে। আবার এই সময়কালে শিক্ষার দিক থেকেও কিন্তু বিশেষ উন্নতি দেখাচ্ছে বৃশ্চিক রাশি। যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন, সফটওয়্যারজনিত বিদ্যার সাথে পড়াশোনা করছেন, তাদের বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আবার বিদেশে গেলেও কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু সেটাও আবার দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কেটে যাবে। এরকম কিন্তু থাকছে একটা পরিবেশ বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এরপরে বুধ 6 তারিখ থেকে চলে আসবে হচ্ছে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্রটা হচ্ছে কিন্তু রাহুর নক্ষত্র। সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র, রাহু নক্ষত্রে, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ুদেব, পবনদেব এক কথায়। তো বায়ুদেব এই নক্ষত্রে মানে অধিপতি দেবতা। তো এই সময়কালে আবার মঙ্গল কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে 13 তারিখে, তখন চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল। তখন থেকে কিছুটা কিন্তু পজিটিভ জিনিস হতে থাকবে, কারণ বুধ অবস্থান করবে রাহুর নক্ষত্রে, আর রাহু থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র থেকেই কিন্তু রাহুর উপর দৃষ্টি দিচ্ছে, তার সাথে বুধের উপর এবং মঙ্গলের উপর দৃষ্টি থাকছে, এবং মঙ্গল এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অক্টোবরের 13 তারিখে চলে আসবে। এই সময়কালে যারা বিদেশি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা বিদেশি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে, কারণ এটা একদম খুব ভালো নক্ষত্রে। এখানটাতে রাহু কিন্তু একটা পজিটিভ ঊর্জা দিয়ে থাকে, পজিটিভ ঊর্জা, এবং বড় বড় ব্যবসায়িকদের জন্মছকে কিন্তু এই সাথী নক্ষত্র থাকে। এদের ব্যবসা করার চিন্তাভাবনা, এদের দূরদৃষ্টি সম্পূর্ণ হয়, এবং ডিসিশন নেওয়ার ক্ষমতাটা কিন্তু অন্য রকম থাকে সাথী নক্ষত্রে। সাথী নক্ষত্রের যে মেন পুরুষার্থ, সেটা কিন্তু অর্থ, টাকা পয়সাকেই দেওয়া হয়েছে, অর্থাৎ টাকা পয়সা ইনকামের দিকে যথেষ্ট এই সময়কালে নড়ে চড়ে বসবে বৃশ্চিক রাশি। তবে যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে এই নক্ষত্রে যেরকম পজিটিভ দিক রয়েছে, সেরকম কিন্তু নেগেটিভ দিকটাও রয়েছে। পজিটিভ দিকটা হচ্ছে কী রকম, যে কোনো কোম্পানির উদ্ঘাটন হচ্ছে বা কোনো নতুন কিছু মার্কেটে লঞ্চ করছে, কোনো বিদেশি সামগ্রী, বা কেউ অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপনের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিমান সংক্রান্ত কাজগুলো ভালো হবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো ভালো হবে, বাণী সংক্রান্ত কাজগুলো ভালো হবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোক বা ওকালতি হোক, তারপর হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট, মিউজিকের কাজগুলো ভালো হবে, ভ্রমণ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট কিন্তু ভালো হবে, কারণ বায়ু হচ্ছে এর অধিপতি দেবতা। তো বায়ু কিন্তু কোনো সময় এক জায়গাতে স্থির থাকে না, বায়ু কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এগুলো কিন্তু হচ্ছে পজিটিভ দিক, অর্থাৎ এই সময়কালে করা কাজ কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। যদি ভালো মতন করে কাজ করা যায় তো বিদেশ পর্যন্ত সুখ্যাতি আসবে, অথবা বিদেশি অর্থ জীবনে উপার্জনের সুযোগ পাবে। তো এই সময়কালে যারা ইউটিউবার, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া বা সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলো হবে। সমাজে পরিচিতি বিশেষ করে বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির, এটা হচ্ছে সবথেকে পজিটিভ দিক। আর মাইনাস দিকটা কি, এই বৃশ্চিক রাশির এই সময়কালে হবে কি, যে নিজের সমালোচনা কিন্তু শুনতে পছন্দ করে না। এই হচ্ছে এই নক্ষত্র, এই সাথী নক্ষত্র, যে কোথাও আলোচনা হচ্ছে, সেই আলোচনা কিন্তু চট করে সহ্য করতে পারবে না, মাথা কিন্তু গরম করে ফেলবে। এবং মঙ্গল আর এই বুধের উপর কিন্তু রাহুরই দৃষ্টি থাকছে, কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে, যে কেউ যদি কারোর সমালোচনা করে, সেই সমালোচনা কিন্তু সহ্য করতে পারবে না। এবং তার সাথে কী হবে, গণ্ডগোল, অশান্তি, মামলা, মোকদ্দমা, এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে,
কারণ আমি আগেই বললাম যে এই নক্ষত্রে থাকাকালীন মানে যে জিনিসটা হবে সেই জিনিসটা বৃদ্ধি পেয়ে যাওয়া। তো বায়ু কোনো সময় তো এক জায়গায় থাকে না, এই সময়কালে কিছু একটা গণ্ডগোল হবে, তো সেটা কিন্তু ছোট হয়েই হবে, তারপরে কিন্তু বড় আকার ধারণ করে নেবে। অশান্তি যদি হয় তো অশান্তিও কিন্তু বড় আকার ধারণ করে নেবে। মামলা মোকদ্দমায় যারা ঝুলছেন বা মামলা মোকদ্দমা করছেন তাদের কিন্তু বিশেষ করে সাবধান, এটাও কিন্তু বড় আকার ধারণ করবে এই নক্ষত্র। অতএব এটা কিন্তু হচ্ছে মাইনাস দিক এই সাতী নক্ষত্রের। তবে এই নক্ষত্রের বুদ্ধি কিন্তু তীব্র হয়, বিচার বুদ্ধি খুব ভালো হয়, তার সাথে দূরদৃষ্টি সম্পূর্ণ হয়। যে কোনো দীর্ঘকালীন যোজনা সেটাকে পূরণ করতে কিন্তু সম্পূর্ণ হয় এই স্বাতী নক্ষত্র। তো এরপরে 15 তারিখের পর থেকে আবার বিশাখাতে চলে আসবে। বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং এই সময়কালে মঙ্গলও বিশাখা নক্ষত্রে থাকছে, এবং বিশাখা নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি 18 তারিখ পর্যন্ত অষ্টম ঘরে থেকেই তারপরে রাশি পরিবর্তন করবে, উচ্চ ঘরে অবস্থান করবে। তখন কী হবে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। এবার যতক্ষণ পর্যন্ত দৃষ্টি থাকছে না রাশির উপর, ততক্ষণ পর্যন্ত রাশির অধিপতির উপর দৃষ্টি থাকছে, অর্থাৎ এই জ্যোতির উপরে দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির। তো তখন থেকে কিন্তু জীবনযাত্রা যথেষ্ট নর্মালের দিকে যাবে। তবে খরচাপাতি অবশ্যই লাগাম ধরতে হবে, খরচাপাতি কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালেও। অসুখ বিসুখের দিকে খরচাপাতি হবে, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, তবে নিরাময়ও হবে, কিন্তু খরচাপাতি হবে, এদিকে কিন্তু সাবধান এই বৃশ্চিক রাশির এই যে বিশাখা নক্ষত্র বললাম, এই নক্ষত্রের মেন সিম্বলই হচ্ছে কিন্তু রাজদুয়ার, অর্থাৎ রাজগেট। আগেকার দিনের রাজারা যখন আগে যুদ্ধ জয় করে দেশে ফিরত তখন তাদেরকে কিন্তু বিশেষ সম্মান দেওয়ার জন্য রাস্তাতে বড় বড় গেট তৈরি করতে হতো। তো সেই রকম সম্মান, তো অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে। তবে সংঘর্ষের মাধ্যমে রাজ্য জয় যুদ্ধ করেই করতে হয়, যার জন্য এই সময়কালে শারীরিক অসুস্থতাও কিন্তু লক্ষ্য করা যায়, যে বিশেষ কিছু চাপ এগুলো কিন্তু থাকে এই সময়কালে। আবার এই নক্ষত্রে কিন্তু আরেকটি সিম্বল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি যে কুমারের চাক, যেটাতে মাটি রেখে সে মাটির পাত্র তৈরি করা, রোদে শুকানো, তারপর আকার আকৃতি একটা শক্ত হওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। তো এই নক্ষত্রেও কিন্তু এই জিনিসটা উঠে আসছে। তবে এই নক্ষত্রের যে মেন যে নেগেটিভ প্রভাবটা, সেটা আবার কিন্তু অন্যরকম। এদের নেগেটিভ প্রভাবটা হচ্ছে কি যে যতটা পায় ততটাতে এরা সন্তুষ্ট থাকে না, এরা কিন্তু বেশি বেশি চাই, যে আরও যদি কিছু ভালো হতো, এক্সট্রা যদি আরও কিছু পেয়ে যেতাম। তো এটা কিন্তু এর নেগেটিভ। আবার এর পজিটিভ দিকও রয়েছে, যে জীবনের লক্ষ্য কিন্তু থেমে থাকে না, এক লক্ষ্যে পৌঁছানোর পর কিন্তু আরও বেশি লক্ষ্যে পৌঁছানোর এদের চেষ্টা হয় এই বিশাখা নক্ষত্রে। তবে এই নক্ষত্রে কিন্তু দ্বাদশ ঘরে তৈরি হচ্ছে, এবং দেবগুরু বৃহস্পতির কিন্তু অবস্থান করছে অষ্টম ঘরে। অতএব এই সময়কালে কিন্তু নিজের কর্মের দিক থেকেও কিন্তু আবার চিন্তিত হয় এরা, কারণ বিশাখা নক্ষত্রের যে অধিপতি দেবতা, সে অধিপতি হচ্ছে ইন্দ্রদেব এবং অগ্নিদেব। তো ইন্দ্র নিজের সিংহাসন নিয়েও কিন্তু চিন্তা করে যে এই বোধহয় ব্রহ্মদেব আবার কাউকে বর দিয়ে দিবে আর সিংহাসন তো টলমেলো করবে। তো এরকম জিনিসটা কিন্তু এই জিনিসগুলো হয় এই বিশাখা নক্ষত্রে, যে নিজের কাজের জায়গাটা কিন্তু চিন্তা করে যে এই বুঝি আমার কাজ চলে যাবে নাকি, এই জিনিস হবে নাকি। তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু অষ্টম দৃষ্টি থাকছে এই নক্ষত্রের উপরে, তো 18 তারিখ পর্যন্ত সমস্যা হলেও তারপরের দিক থেকে আবার যথেষ্ট একদম ভাগ্য চরম আকারে সাহায্য করবে বৃশ্চিক রাশিকে, এটাও কিন্তু বুঝাচ্ছে। তো যাই হোক, সমস্যা হলেও সমাধান হবে, তার সাথে ধনলাভও হবে। এক কথায় বলতে গেলে খুব সুন্দর অবস্থান হচ্ছে, ঘাবড়ে গেলে চলবে না। বৃশ্চিক রাশির মধ্যে সেই ক্ষমতা রয়েছে এগিয়ে যাওয়ার, চট করে মনোবল হারায় না, সামনের দিকে এগিয়ে যাওয়ার কিন্তু এদের বিশেষ প্রবৃত্তি থাকে। তো যাই হোক, এই সময়কালে হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। 7 বছরের নিচের কন্যাদের বিশেষ স্নেহ করবেন, তার সাথে বজরংবলীর পূজার কাজে জটালা নারকেল দান করবেন, রাহুর জিনিসটা উঠে আসছে এখানটাতে, এবং বজরংবলীকে সিঁদুর দান করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।